বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটি জরুরি বিষয়, যা আমাকে কেন্দ্র করে কোনো মিডিয়ায়, বিশেষ করে বাংলামেইল24.com-এ পরিবেশিত, উপস্থাপিত এবং প্রচারিত আমার সম্পর্কে কিছু উদ্দেশ্য প্রণোদিত, আমাকে দুর্নাম করার জন্য কিছু সংবাদ পরিবেশন করা হয়েছে, একটা রিপোর্ট পেশ করা হয়েছে, যেটি আমার দৃষ্টিতে আসে। সুতরাং সম্মানিত সাংবাদিক মহলের জ্ঞাতার্থে আমি যে পরিবেশিত সংবাদের প্রতিবাদ করছি এবং কে কেন্দ্র করে আমার বক্তব্য আমি তুলে ধরছি। বাংলামেইল24.com গতকালকে তথা 23শে মার্চে প্রচার করেছে। এতে প্রথমেই তারা এটা উল্লেখ করছে, এবার পিএসের স্ত্রীকে নিয়ে ভেগেছেন জাফরি। তো জাফরি পিএসের স্ত্রীকে নিয়ে ভেগেছেন, কোথায় ভেগেছে জাফরি? জাফরি তো আমি প্রায় ডেইলি আমি মিডিয়াতে আসি, সপ্তাহে দুটা এটিএ নিয়ে আমি দুটা প্রশ্ন উত্তর করি, যেটাকে লাইভ প্রোগ্রাম করি। এরপরে খুতবা, আমার দুটি খুতবা তারা 2 দিন প্রচার করে, এরপরে আমার তাফসীর প্রচার করে। হাজারো মানুষ, কোটি কোটি মানুষ আমাকে চেনে। আমি কোথায় পালালাম? কাজে এই ভাগলাম কোথায়, এই কথাটা খুব উদ্দেশ্য প্রণোদিত এবং খুবই মারাত্মক কথা হয়েছে, যার আমি নিন্দা করছি এবং আমি তাদের বিবেককে প্রশ্ন করছি। এই ধরনের কথা কেমন করে করলেন? আমি তো সবসময় আছি, দেশে বিদেশে সব জায়গায় আমি চলাফেরা করি, আমি ভাগলাম কেমন করে? আচ্ছা, তারপরে বাংলাদেশের বিশিষ্ট এক আলেম ও টিভি উপস্থাপক কামালউদ্দিন জাফরির বিরুদ্ধে অন্যের সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এটা অন্যের সুন্দরী স্ত্রী, এই কথাটা কার কথা? এখানে এক সংশ্লিষ্ট এক ব্যক্তির কথা আছে, সে তো তার স্ত্রীর ব্যাপার এইভাবে কথা বলেনি। কাজে একজন সাংবাদিক নিজেই স্বপ্রণোদিত হয়ে এই ধরনের কোয়ালিফাই করে, মানে মানুষকে উস্কে দেওয়ার জন্য এই তার সুন্দরী স্ত্রী এইভাবে তিনি কোয়ালিফাই করে কথা বললেন, যা আমার কাছে অবাকই লাগছে। এবং একজন সাংবাদিকা তার ধর্মের বিপরীত, তিনি নিরপেক্ষভাবে কথা বলবেন, তিনি এটাকে এইভাবে বলবেন কেন? এরপরে যে ছবিগুলি তারা ছাপলেন, আমার প্রশ্ন হচ্ছে, এটি কোনো ডকুমেন্টারি ছবি যে জাফরির সঙ্গে তার এইভাবে আপত্তিকর এরকম ছবি দেখা গেছে, সেইটা তিনি ছবি ছাপছেন? এটি কি উদ্দেশ্য প্রণোদিত নয় যে এক ভদ্র মহিলা, যিনি পুরোপুরি বোরকায় নিজেকে আবৃত করে চলেন, এরপরে হাতে পায়ে তিনি মোজা রাখেন, চেহারা তিনি খোলেন না, এটি হলো তার পাসপোর্টের ছবি। যেভাবেই হোক এই পাসপোর্টের ছবি জোগাড় করে তার ছবিটা এখানে চেপে দিয়েছেন। আর আমার ব্যক্তিগত ছবি কোনখান থেকে জোগাড় করে এখানে পোস্ট করে দিয়েছেন। এই দুটি ছবি পাশাপাশি দেওয়ার মানেটা কি, অর্থটা কি আমার বুঝে আসে না। এটা যদি কোনো ডকুমেন্টারি হতো তাহলে মেনে নেওয়া যেত, তাহলে বুঝে গেল যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বদনাম করার জন্য এই কাজটা করেছে। এই লোকটি কি, যিনি এটা করেছেন, তিনি তার বিবেকের কাছে প্রশ্ন করেন? এই মহিলাকে তিনি যেভাবে সারা মিডিয়াতে তুলে ধরলেন যে একটা পর্দানসীন মহিলা, তাকে কেমন করে তিনি এই কাজটা করলেন? আচ্ছা, এটা আমার প্রশ্ন। এরপরে এখানে বলেছেন জাফরি জামাতে ইসলামী বহিষ্কৃত রোপণ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। ঠিক আছে, আমি জামাতে ইসলামী কোনো এক সময় ছিলাম, এখন থেকে প্রায় 1.5 যুগ আগে। কোনো একটি বিষয় নিয়ে জামাতের সঙ্গে একটা আমার দ্বিমত হয়, সেই দ্বিমত হওয়াতে আমার ব্যাখ্যাটা তারা গ্রহণ করেনি, সুতরাং তারা তাদের মতো করে আমার ওখানে তারা ক্যান্সেল করেছে। তো এই জন্য এটা আল্লাহরই মেহেরবানি যে জামাত আমাকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার করাটা, এটার মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ ছিল বলেই হয়তো আল্লাহ তারা এটা করিয়েছেন। এছাড়া তিনি জামাতের আরেক প্রভাবশালী নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিয়ে, ঠিক আছে, আমি বিয়ে, সাঈদীর ছেলের সঙ্গে জাফরির মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে পরিবারও জাফরির সঙ্গে সম্পর্ক, কোথায় সম্পর্ক ছিন্ন করলো? সে মেয়ে আসা যাওয়া করছে আমার বাড়িতে, জামাই আসছে, আমার নাতিরা আসছে, প্রায় প্রতি মাসে একাধিকবার বেড়াতে আসে। এরপর জামাই আমার সঙ্গে কদিন পরপরই প্রতি সপ্তাহে তার সঙ্গে কথা হচ্ছে। এরপরে এই পরিবারকে যেভাবে আমার সহযোগিতা করার দরকার, কিন্তু সাঈদী সাহেব নাই,
উনি ওনার অবর্তমানে যে তোমার মেয়ে এখানে, আমি বিভিন্নভাবে সহযোগিতা করেই যাচ্ছি। তবে এইখানে কেমন করে হলো যাতে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো? এর আগে নিজ বাসায় ভাড়াটিয়া এক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে তৃতীয় স্ত্রী করে নেয়ার ঘটনায় নরসিংদীতে স্থানীয় পত্রিকায় শিরোনাম হয়েছিলেন কামালউদ্দিন জাফরি। আমি বিয়ে করেছি, কিন্তু এই বিয়ে করার, আমি যে কারোর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যে থাকি, তো সেই লোক কেস করলো না কেন, আপত্তি করলো না কেন? এই যে কাউকে বিয়ে করলে সে কারোর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেল, এই করলো সেই করলো, এগুলো তো আন্দাজে অনেকে অনেক কথা বলে। তো এই কথার কোনো মানে আছে? যদি আজকে একটা থানায় ডায়েরিও করতো, আমার বিরুদ্ধে কেস করতো, তার মতো একটা কথা বলতাম। সুতরাং সাংবাদিকদের কি এরকম হালকামি করা কি উচিত? এরপরে এবার নওশিন আলম ৩৩ নামে যে নারীকে জাফরি ভাগিয়ে নিয়ে গেছেন, তিনি তারই সাবেক ব্যক্তিগত সহকারী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষক আব্দুল মতিনের স্ত্রী। অভিযোগকারী আব্দুল মতিন বর্তমানে ইউরোপের দেশ অস্ট্রেলিয়া একটি মসজিদে ইমামতি করে। আমি ভাগাইলাম কেমন করে, এটা আমার সামনে দেখতেছি। সে কি প্রমাণ দিয়েছে তাকে আমি ভাগিয়ে নিয়ে গেলাম? তা আমি ভাগাইলে সে কেস করলো না কেন? এটা তো সে কেস করতে পারতো। এটা বিরাট ব্যাপার ছিল যে আমার বউরে ভাগিয়ে নিয়ে গেছে, তার সন্তান নিয়ে ভেগে গেছে। তাহলে তো এটা এমন একটা বিষয় ছিল যা কেসে সে করতে পারত, চ্যালেঞ্জ করতে পারতো, কিন্তু তা তো সে করলো না। যে ব্যাপারটা তো পরিষ্কার, উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে কথা বলা হচ্ছে। আব্দুল মতিন তার স্ত্রী 2 সন্তানকে অপহরণের বিষয়ে গত 25শে ফেব্রুয়ারি বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সেক্রেটারি জেনারেলের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এই প্রচার প্রোগ্রামটা যেমন এইখানে প্রচার করা হচ্ছে, ঠিক এমনিভাবে সেখানেও প্রচারের উদ্দেশ্যে এগুলি তারা করতে পারেন। কিন্তু আজকেও তো সেন্ট্রাল শরিয়ার মিটিং হলো, ফেকা কমিটি ইয়া হলো, আমি প্রেজাইড করলাম, আমি পুরস্কার বিতরণ করলাম প্রশিক্ষণার্থীদেরকে সেখানে। সুতরাং এই সমস্ত কথাবার্তার মূল্য কি তারা আসলে দেন? এই সমস্ত যার কোনো কি বলে কোনো প্রমাণ নেই, যার কোনো দলিল দস্তাবেজ ছাড়া এই কথা বিভিন্ন কাছে বললেই কি এটা হয়ে গেল? জাফরি সেন্ট্রাল শরিয়া বোর্ডের চেয়ারম্যান, তার নৈতিক স্খলনের তদন্ত এবং শরিয়া বোর্ড থেকে বহিষ্কারের আবেদন করা হয়েছে। যেসব ব্যাংক সেন্ট্রাল শরিয়া বোর্ডের সদস্য, তাদেরও লিখিত অভিযোগ দিয়েছেন। যদি দিয়ে থাকে আমি তো বলতে পারি না, তবে দিয়ে থাকে তারা কি অ্যাকশন নেবে? তারা তো কোনো প্রস্তুত তুললো না, তারা তো কোনো আমার কাছে কেউ টেলিফোনও করলো না যে আপনার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ আসছে। এরপরে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বাংলা মেইলকে বলেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক হিসাবে 2007 সালে যোগ দেই। এটা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কে? এই যে একজন সাংবাদিক রিপোর্টটা করলেন, আমি বুঝতে পারছি এটা আব্দুল মতিনকে লক্ষ্য করে কথা বলছেন, কিন্তু এইভাবে রিপোর্ট আব্দুল মতিন কোথায় এখানে? যে তাকে তিনি যদি তার কাছে যোগাযোগ করে থাকেন তো ঠিক আছে, করেছেন, কিন্তু এইভাবে এই বাংলায় এই শব্দে বা ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজ বিভাগের 2007 সালে যোগ দিই। একটু আগে শুনছেন সে আমার পিএস, এরপরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সে ইসলামী স্টাডিজের শিক্ষকতা, আসলে সে আমার পিএস হিসেবেই যোগ দিয়েছিল। এরপরে সে তার উন্নয় বিনয়ের প্রেক্ষিতে তাকে মাঝে মধ্যে অতিরিক্ত ক্লাস করার জন্য তাকে ইসলামী স্টাডিজে তাকে অনুমতি দেই আমি, ঠিক আছে। তো সেখানে যদিও ইউজিসি তার এই শিক্ষকতার গ্রহণ করেনি, এমনি আমরা কিছু ক্লাস সে করতে পারি, সেই হিসাবে সে ক্লাস করতো আমার অবসর সময়, আমার পার্সোনাল কাজ করার শেষে। একই সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাফরির ব্যক্তিগত আসলে সে ব্যক্তিগত সহকারী, তারপরে তাকে অভিযোগটা দিয়েছি। রিপোর্টটা এখানে উল্টো হয়েছে। একটু আগে তার কথা মোতাবেক যা শুনছেন সেখানে হলো আমার ব্যক্তিগত সহকারী, তারপরে শিক্ষক, এখানে আবার উল্টে দেওয়া হলো। 2013 সাল পর্যন্ত শিক্ষকতা করি, এর মধ্যে এত সালে 6 মাসের ছুটি নিয়ে যুক্তরাজ্যে যাই। আমার অনুপস্থিতির সুযোগে আমার স্ত্রী নওশিনা আলমকে সৌদি আরবের মদিনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে দেওয়ার পাশাপাশি বিনা খরচে সৌদিতে নিয়ে যাওয়া এবং মক্কায় মুসলিম ওয়ার্ল্ড লিগে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন জাফরি। হাতিরঝিল এলাকায় 1.5 লক্ষ টাকা মাসিক ভাড়া বাসায় নওশিনকে নিয়ে রাত যাপন করতেন। আমার বাসা ছিল এর খুব কাছাকাছি দক্ষিণ বনশ্রীতে, যেখানে তিনি সন্তান সহ আমার স্ত্রী থাকতো। অথচ কামালউদ্দিন জাফরি 3 স্ত্রী এবং 14 সন্তান রয়েছে। এখন এই প্রশ্ন হচ্ছে যে এই লোকটি যে এখানে
কথা বলছি যে 6 মাসের সে ছিল ইয়েতে ইংল্যান্ডে। এই সুযোগে তার বউর সঙ্গে আমি অনৈতিক সম্পর্ক গড়ে তুলি। এইটা তিনি জানলেন কবে? আর জানার পরে তিনি কি প্রতিবাদ করলেন? তার কি উচিত ছিল না ইসলামী বিশ্ববিদ্যালয়ে চিঠি দেয়া, ভিসিকে চিঠি দেয়া, আবার কমিটিতে চিঠি দেয়া, আমাকে জানানো, অথবা কোনো জায়গায় তো তিনি কিছুই বলেননি। আজকে এগুলি তিনি কেমন করে বলেন যে তিনি এইভাবে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন? এরপরে তাকেই বলতে হবে যে তিনি কোন জায়গায় 1.5 লক্ষ টাকা দিয়ে তিনি বাড়ি ভাড়া নিছেন। এটা তার দেখার যে 1.5 লক্ষ টাকা দিয়ে অমুখানে বাড়ি ভাড়া নিন, তিনি এটা প্রমাণ দেন। যাওয়া হয়নি, আনাও হয়নি। এইগুলি মানে যেটাকে বলা হয় শূন্যে তিনি গাদা ঘোরাচ্ছেন আর এই সমস্ত কথা বলছেন। একজন আলেমী দ্বীন হয়ে, একজন ইমাম, মসজিদের ইমাম হয়ে এই ধরনের মিথ্যাচার কেমন করে করতে পারেন? আমি অস্ট্রিয়াবাসীর কাছেও আমি তাদের সেই মসজিদের কি বলে মুসল্লিদের কাছেও আমি কথা তুলতে চাই যে যদি তার সৎসাহস থাকে সে প্রমাণ করুক কবে তাকে সৌদি আরব নেওয়া হয়েছিল, কবে তা থেকে তড়িগড়ির পিছনে ফেরত নিয়ে আসা হোক। এই মুসল্লিরা দেখুক, কমিটি তারা দেখুক এই তাদের ইমাম কিভাবে মিথ্যাচার করতে পারে, কিভাবে সেই ধরনের নওজুবিল্লাহ মিন যালিক অপবাদ দিতে পারে। প্রসঙ্গত আমি এই সংশ্লিষ্ট রিপোর্টারের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই যে তিনি যে এইগুলি এইভাবে রিপোর্টটা করলেন, তিনি কি প্রমাণের ভিত্তিতে এত বড় মারাত্মক রিপোর্ট করলেন? তার ভিত্তি কি? তার কাছে কোনো প্রমাণ আছে কি? সুতরাং এটা আমার কাছে অনেকই দুঃখজনক হয়েছে। আমি এই ধরনের মিথ্যাচারের আমি তীব্র প্রতিবাদ করছি এবং নিন্দা করছি। তিনি যদি বিবেকবান হয়ে থাকেন তিনি হয় প্রমাণ দিবেন, আর না হয় তিনি তার ভুল সংশোধন করার ব্যবস্থা তিনি নেবেন। কায়রোর রাস্তায় 2 শিশুকে নিয়ে হাঁটছেন নওশীন, ঠিক আছে। নওশীন যদি কায়রোর রাস্তায় তার 2 শিশুকে নিয়ে হেঁটে থাকেন তো তার তো শিশু, তার সঙ্গে হাঁটলে হয়তো তারা স্কুলে যাচ্ছে, বাচ্চাদেরকে আমার জানা মতেও বাচ্চাদেরকে সেখানে পড়ানো হয়তো, সুতরাং বাচ্চাদের সেখানে পড়ানোর জন্য নিয়ে যাচ্ছেন। এই জন্য যদি তা হেঁটে থাকেন তাহলে এটা কি কোনো অপবাদের বিষয় হলো? এটা কোনো উল্লেখ করার মতো বিষয় হলো? আচ্ছা, মতিন অভিযোগ করে বলেন জাফরির পরামর্শে এবং ফাঁদে পড়ে নিকাহ নামা জালিয়াতি করে আমার স্ত্রী 2 শিশু সন্তানকে জাফরি বাংলাদেশ থেকে প্রথমে সৌদি পরে মিশরে অপহরণ করে নিয়ে গেছেন। কি ধরনের কথাবার্তা এগুলি? অপহরণ করে সৌদি আরব নিয়ে যাওয়া হয়, আবার সৌদি আরবে বাংলাদেশে ফেরত আনি, আবার তাকে মিশরে অপহরণ করে নিয়ে যাই, মানি নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কথাবার্তা অপহরণ করলে তিনি কেস কেন করেননি? তার স্ত্রীকে যদি অপহরণই করে থাকি, তার শিশুকে অপহরণ করে এর চাইতে বড় অপরাধ কি হতে পারে? আমার মতো একজন বহুল পরিচিত ব্যক্তি এই ঘটনায় যদি আমি জড়াই, তো সে কেন কেস করলো না যে আমার বাচ্চাদেরকে নিয়ে সে অপহরণ করেছে? অথচ এই যে চুক্তিনামা দেখালাম, এই চুক্তিতে আমি দেখলেন বাচ্চা তার মায়েদের সঙ্গে আছে, তার মার সঙ্গেই তো বাচ্চারা আছে। এখানে আমি চুক্তির খেলাফ কি করলাম? আমি তো বুঝতে পারলাম না। জাফরের কি আপনার স্ত্রীকে বিয়ে করে নিয়ে গেছে এই প্রশ্ন করলে আব্দুল মতিন বাংলা মেইলকে বলেন নওশীন এখনো আমার স্ত্রী, আমি তাকে তালাক দেইনি, স্ত্রীও আমাকে তালাক দেয়নি। তাহলে উনি কিভাবে বিয়ে করলেন? আমাদের 3 পুত্র সন্তান আছে, একটি সন্তান আমার সঙ্গে অস্ট্রিয়া থাকে, ছোট 2 সন্তান মায়ের কাছে থাকে। এখানে প্রশ্ন হচ্ছে একজন আলেমী দ্বীন তিনি এখানে বলতেছেন আমিও তাকে তালাক দেইনি, অথচ এই যে তালাকনামাটা আপনারা দেখতে পাচ্ছেন তিনি তো তালাক দিলেনই, এরপরে আবার তিনি বলছেন সেও আমাকে তালাক দেয়নি। তো তালাক কিতাবে তালাক দেওয়ার ক্ষমতাটা কার? এটা কি স্বামীর না কোনো স্ত্রী? তালাক তো দিবে স্বামী। হ্যাঁ, স্ত্রীকে যদি তালাক দেওয়ার ক্ষমতা দেয় তো স্ত্রী নিজকে তালাক দিতে পারবে স্বামীর পক্ষ থেকে, স্বামীকে তো তালাক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাইলে এটা কি আব্দুল মতিনের কথা? সে তো আলেম মানুষ, এরকম ভুল করার কথা না, নাকি রিপোর্টারের কথা? এটা তো আমার কাছে অবাক লাগে। এটা কোনো নৈতিকতা না, শরীয়তে না, কোনো কিছুতে এটাকে। এরপরে তাহলে উনি কিভাবে বিয়ে করলেন? আমাদের 3 পুত্র আছে, ঠিক আছে, সেটা চুক্তিতেই আছে, 3 পুত্রের কথা উল্লেখ আছে, বড় পুত্র তার সঙ্গে থাকবে, 2 পুত্র তার মার সঙ্গে থাকবে, সেই হিসাবে আছে। তাহলে কেন আইনের আশ্রয় নিচ্ছেন না? এই প্রশ্নে মতিন বলেন, এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন, যদি করে থাকেন। মতিন কি বলছেন? কামালউদ্দিন জাফরির বাংলাদেশের নেতা নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক থাকায় তারা প্রভাব বিস্তার করতে পারে। ইতিমধ্যে আমার ভাই থানায় একটি
সাধারণ ডায়েরি করেছেন, আমি খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আশ্রয় নিব। খুবই ভালো কথা, তিনি যেন আইনের আশ্রয় তাড়াতাড়ি নেন। এত প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আবার আইনের আশ্রয় নেবেন, সাহস থাকলে আগে করলেন না কেন? আগেই করতেন। আমি তো সে অপেক্ষা আছি আপনি কবে আইনে আশ্রয় নেবেন, তাড়াতাড়ি নেন এটা। এবং সে কোন থানায় তিনি ডায়েরি করছেন, কবে করছেন এটা দেখ, বরং তার বিরুদ্ধে কিছু ডায়েরি আছে এটার প্রমাণ দিতে পারবো, থানার ডায়েরি। এবং তার এই আব্দুল মতিন সাহেব, তার ব্যাপারে আমার কথা শেষখানে আমি বলবো। এদিকে নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বাংলা মেইলকে বলেছেন, কামালউদ্দিন জাফরি একজন প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়া সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ওই সময় ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ড থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন এত বড় একটা কথা যে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তিনি কিসের ভিত্তিতে, এই কি প্রমাণের ভিত্তিতে? কেউ নামও প্রকাশ করলো না, তাহলে কি তিনি এইভাবে কথা বলতে পারেন? হয় তার নাম উল্লেখ, যদি সৎ সাহস থাকে তিনি তার নাম উল্লেখ করে। আমি জিজ্ঞাসা করব, ইসলামী ব্যাংকে আমাকে বহিষ্কার করছে না আমি ইস্তেফা দিয়ে চলে আসছি? ইসলামী ব্যাংক থেকে আমি ইস্তেফা দিয়ে আমি চলে আসছি, তারা তো আমাকে কোনো বহিষ্কার করেনি। আমি তো, কারণ তারা কেমন করে বহিষ্কার করবে? আমি তো ইসলামিক ব্যাংকের শরিয়া কাউন্সিলের মেম্বার ছিলাম, আমি তাদের চাকরি করি না। এটা মেম্বার শরিয়া কাউন্সিল থেকে আমি ইস্তেফা দিয়েছি, যে তাদের সঙ্গে আমার মনোমালিন্য হওয়ার কারণে আমি ইস্তেফা দিয়ে চলে আসছি। এটা তো কোনো, তারা কোনো বহিষ্কার কোনো প্রশ্ন ওঠে? যদি ডকুমেন্ট থাকে তারা পেশ করুক যে তাকে বহিষ্কার করা হয়েছে। বরং এখন যে আমি সেন্ট্রাল শরিয়ার চেয়ারম্যান হয়েছি, এই চেয়ারম্যান হওয়ার পিছনে যারা ভোট দিচ্ছে তাদের মধ্যে ইসলামী ব্যাংক রয়েছে, তারাই আমাকে ভোট দিচ্ছে। তাহলে আপনি তারা এই দোষের কারণে তারা বাইর করে দিল, আবার তারাই তাকে সেন্ট্রাল শরিয়ার চেয়ারম্যান তারা নিযুক্ত করে। তারা সেখানে আপত্তি করতে পারতো, তারা আমরা সেন্ট্রাল শরিয়ার সে এটা উপযুক্ত না, তারা অভিযোগপত্র দিতে পারতো। এরপরে এই ধরনের, এখন আমার প্রশ্ন এই রিপোর্টারের কাছে, আপনি কেমন করে এইভাবে এই রিপোর্টটা করলে? কত দায়িত্বহীন মানুষ, সাংবাদিক হলে কি এত দায়িত্বহীন হওয়া যায়? সূত্র জানায়, নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে জামাতের রুকন পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা পিছনে কথা বলা হয়েছে জামাত থেকে। আমি মানে জামাত থেকে কখন তারা অবশ্যই আমাকে অব্যাহতি দিয়েছে সন্দেহ নাই, সে কথা তো একটু আগে বলে আসছি, এটা নতুন করে বলবো না। সেই অনৈতিক কাজটা কি তারা বলতে পারেন যে আমি কি অনৈতিক কাজ করছি? এটা এমন একটি ব্যাপার ছিল যে ব্যাপারটি একটা ব্যাখ্যা আমি দিয়েছি, ব্যাখ্যা তাদের এটা গ্রহণযোগ্য হয়নি, সুতরাং তারা এটা বাদ দিয়েছে। এটা মানে এটা কোনো নৈতিকতার বিষয়, কোনো সংশ্লিষ্ট বিষয় ছিল না। সূত্রটি দাবি করে, যুদ্ধ অপরাধের অভিযোগে যখন দেলোয়ার হোসেন সাঈদী আটক হন, একই সময় জাফরি আটক হন, তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা কত বড় মারাত্মক, কত বড় ডাহা মিথ্যা কথা! কিভাবে একটা মানে সাদা মিথ্যা, যে বলা হচ্ছে যে কবে আমি গ্রেফতার হয়েছি তা জানানো দরকার ছিল, কবে আমি ছাড়া পেয়েছি এই রিপোর্টটা না পেয়ে উনি কেমন করে যে তার আমি সাঈদী সাহেবের পরে আমি আটক হয়েছি, এই কথাটা কেমন করে সম্ভব হলো? এরপরে এদিকে গত 20 জানুয়ারি সরকার দলীয় এক সংসদ সদস্য অগ্রণী ব্যাংকে সেন্ট্রাল শরিয়া বোর্ডের সদস্য পদ পরিত্যাগ করার পরামর্শ দিয়ে ওই ব্যাংকের চেয়ারম্যানের কাছে চিঠি দেন। তিনি ওই চিঠিতে বলেন, জাফরি চাঞ্চল্যকর নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার একজন তালিকাভুক্ত আসামি। ব্যক্তিগত সহকারী স্ত্রীকে ফুসলিয়ে চতুর্থ স্ত্রী গ্রহণ করার মতো ভয়াবহ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বাসার ভাড়াটিয়া হিসাবে বসবাসকারী একজন প্রবাসীর স্ত্রীকে তৃতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করার কারণে ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের সদস্য সচিব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই যে দেখুন, এই কথাগুলির প্রতিবাদ আমি পিছনে করে এসেছি। এখন ওই যে ব্যাংক, কোন ব্যাংকের কথা বলা হয়েছে, অগ্রণী ব্যাংক, এই ঘটনা আমার জানা নেই, সেখানে এই চিঠি দেওয়া হয়েছে বা তারা কি করেছেন। সেন্ট্রাল শরিয়া এর কোনো কিছু আসলে তো আমার কাছে আসতো, কারণ আমি সেন্ট্রাল শরিয়ার চেয়ারম্যান, সেক্রেটারি তো আমাকে জানাতো যে আপনার ব্যাপারে এটা আসছে। বড় এইগুলি সেন্ট্রাল শরিয়াতে গেছে, এইটা আমার কাছে কপি তারা পাঠিয়ে দিয়েছে যে এইগুলি এইভাবে ছড়ানো হচ্ছে। আচ্ছা, যাই হোক, এগুলি এই কথা আর আমি আর কি বলবো, সংশ্লিষ্ট প্রতিবাদ তো আমি আগেই করেছি। এই অভিযোগ সহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 9 মার্চ অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 18তম সভায় সর্বসম্মতিক্রমে সেন্ট্রাল শরিয়া বোর্ড থেকে নিজেদের সদস্য পদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। এই ব্যাপারটি আমি অবহিত নই, আমার কাছে কোনো রিপোর্ট আসেনি। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, সৌদি আরব, যুক্তরাজ্য, কানাডা,
যুক্তরাষ্ট্র, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশ থেকে এতিম গরিবদের নামে বিপুল পরিমাণ জাকাত ও সদকার টাকা প্রতি মাসে পেয়ে থাকেন কামারউদ্দিন জাফরি। এর সিংহভাগেই তিনি ফুর্তি করে উড়িয়ে দেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এতিমদের পয়সা সন্দেহ নাই 200 এতিমের লালন আমি করি, যা নরসিংদীতে আমার মাদ্রাসায় 100 মেয়ে এতিম আর 100 ছেলে, এদের লালন পালন করি। কোনো কিছু কিছু আংশিক সহযোগিতা সৌদি আরব থেকে করেছে, কোনো সময় ইংল্যান্ড থেকে করেছে। এগুলি কোনোদিন আমার কোনো অ্যাকাউন্টের কোনো একটি পয়সা গিয়েছে যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে পরে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব। যাই দিয়েছে এগুলি ওই মাদ্রাসার নামে যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে জমা হয়েছে, সেখান থেকে আবার তাদের খরচ বহন করা হচ্ছে। এর কোনো প্রমাণ যদি ওনার কাছে থাকে, কেউ দিতে পারেন, তাহলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব। এই ধরনের পাইকারি গল্পগুজবহীন কথা, আর এইভাবে বিপুল পরিমাণ উনি কেমন করে জানেন কোত্থেকে বিপুল পরিমাণ টাকা আসে? আমার তো জানে। কানাডায় কোনোদিন আমার টাকা দিয়েছে জানা নেই, যুক্তরাষ্ট্র কোনোদিন এই এতিমদের জন্য টাকা দিয়েছে আমার জানা নেই, তারপরে কুয়েত এতিমদের জন্য টাকা দিয়েছে এটাও আমার জানা নাই, কাতার সহ কোনদিন টাকা দিয়েছে তাও আমার জানা নেই। কাতারের সেক্রেটারি আমার ইউনিভার্সিটিতে ছাত্র, এটা আপনার তাকে জিজ্ঞেস করতে পারেন তারা কবে আমার টাকা দিয়েছিল, আমার জানা নেই। তারপরে কাতার এমবেসিতে চাকরি করে এমন লোক আমার এখানে ছাত্র আছে, আলহামদুলিল্লাহ। এটা আমি তো কোনোদিন জানি না। নরসিংদীতে জামিয়া কাসিমে মাদ্রাসা এবং ঢাকাস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে নিজের অ্যাকাউন্টে, এর একটি প্রমাণ অ্যাকাউন্টে যদি কথাই বলে থাকে তো অ্যাকাউন্টগুলি দেখলেই হয়। বাংলাদেশ ব্যাংক দেখো, আপনারা দেখেন ওনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কোথেকে আসছে। তারা জীবনেও 1 কোটি টাকা আমার অ্যাকাউন্টে, আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে মিলাতে পারবে কিনা আমার মনে হয়, কারণ আমি এরকম ধনী মানুষ না। এরকম টাকা কোনো সামান্য কিছু কিছু পয়সা আসে, 2-1 লাখ 2-3 লাখ টাকা এরকম হইতে পারে, কিন্তু কোনো সময় মানে কোটি টাকা প্রশ্নে ওঠে না। কাজে এইসব পাইকারি কথা, আমার মতো একজন দায়িত্ববান ব্যক্তি, যে আমিও তো একটা মিডিয়াতে আছি, আমি এটিএন বাংলার অ্যাডভাইজার, এটিএন বাংলার চেয়ারম্যানের পরেই অ্যাডভাইজারদের মর্যাদা। আমি ইসলামী উইংয়ের আমি হইলাম চিফ। যদি এরকমই হয়ে থাকে তো সেখানে আপনারা ডকুমেন্টগুলি পেশ করতে পারতেন। আপনি একটা মিডিয়াতে কাজ করেন, আর আরেকজন আমি একটা মিডিয়াতে কাজ করি। আপনার বিবেকে কেমন করে আসলো যে এই প্রমাণ ছাড়া এই ধরনের কথাবার্তা আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রচারগুলি আপনি কেমন করে করলেন? তাহলে আমার অ্যাকাউন্ট তো কোথায় আছে আপনি জানেন, ইসলামী ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, দেখেন ইসলামী ব্যাংকে ওই মাদ্রাসার অ্যাকাউন্ট আছে যেখানে 3দের পয়সা জমে, দুটি আপনি দেখতে পারেন, এই টাকা কোথায় গেছে আপনি দেখতে পারেন। তো এই ধরনের পাইকারি কথা, অপমানমূলক কথা আপনি বলছেন, যার নিন্দাও আমি করছি এবং আমি দুঃখ প্রকাশ করছি। আমি আশা করব আমার এই জবাব পাওয়ার পরে আপনারা এটার সংশোধনের ব্যবস্থা নেবেন। তারপরে এখানে শেষখানে বলা হয়েছে যে এসব অভিযোগের ব্যাপারে কামালউদ্দিন জাফরির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া গেছে। আমার মুঠোফোন সবসময় খোলা, লোকেরা আমি কখনই বন্ধ করি না। হ্যাঁ, আমি ওই রিং না বাজে মাঝে মাঝে এটা বন্ধ করি, কারণ আমি তো সবসময় লোকেরা দেশ বিদেশ নানান জায়গা থেকে প্রশ্ন করতে থাকে, লোকেরা জানতে থাকে, প্রশ্ন করতে থাকে, আরবরা প্রশ্ন করে, ইয়েরা প্রশ্ন করে, ইংল্যান্ড থেকে প্রশ্ন আসে, এটা আমি সবসময় এই প্রশ্ন তো হতেই থাকে। কিন্তু উনি কেন পেলেন না? ডেইলি কতগুলি আমার ইয়েতে আসে, আপনি দেখেন কত প্রশ্নের জবাব আমি দিচ্ছি, একটা কল লিস্ট দেখলে আপনি অবাক হবেন। অথচ উনি এটিএন বাংলা চলে যেতে পারতেন। তিনি যখন আমি লাইভ করি তখনও তখন তো ধরতে অসুবিধা ছিল না। আমি সপ্তাহে 2 দিন লাইভ করি, লাইভের সময় তো আমি থাকি ওখানে, তো সেখানে গিয়ে উপস্থিত যে আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনার ব্যাপারে এই মতামত কি। এরপরে ইউনিভার্সিটিতে আমি আমার অফিসে আমি নিয়মিত অফিস করি, প্রতিদিন এখানে আসি, আপনি কেন আমার অফিসে আসেন নাই? এসে আজকে যে যিনি আমার এগুলি ইন্টারভিউ নিচ্ছেন তিনি তো আমার অফিসে এসেছেন, তিনি আমার অফিসে এসে আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনিও তো এরকম নিতে পারতেন এসে, আপনার যে এই ব্যাপারে আপনার মতামত কি। তো এত সব অভিযোগের ব্যাপারে এগুলি সব পাইকারি কথা এবং খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে রিপোর্টটা লেখা হয়েছে। আমি খুবই দুঃখ পেয়েছি। যাই হোক, আমি এটা দেখবো ইনশাআল্লাহ। আপনি আপনার বিবেকের কাছে এই প্রশ্ন যে আপনারা এটা কি অ্যাকশন নেন, কিভাবে আপনারা এটাকে